উনি জেনেই গেছেন যে রিভিউয়ের অপশানে আর কিচ্ছু হবে না, মানে আমাকে এদের পরীক্ষা মাধ্যমে এদের নিয়োগ ছাড়া আর আমার কোনো উপায় নেই, সেটা উনি বুঝে গেছেন। পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই এই চাকরিহারাদের, পরিষ্কার করে বললাম। কারণ চাকরি কেউ ওদেরকে ফিরিয়ে দিতে পারবে না, কি মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী, ওরা বলছে দিল্লি যাবে, এমপিদের কাছে যাবে, এমএলএদের, কেউ কিছু করতে পারবে না। শিক্ষক মশাই এনারা মাস্টার মশাই এবং দিদিমণি এনাদের অন্তত সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দেওয়া উচিত। ভুল করেছে এরা, সুপ্রিম কোর্ট তো কোনো ভুল করেননি। ওদেরকে যদি কোনোভাবেই পয়সা ফেরত দিতে হয়, ওরা যদি চাকরি না পায় ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগে 26-এ, তাহলে কিন্তু ওরা সব নামগুলো বলে দেবে, আর সেই নামের মাথাটাই কিন্তু ওনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, হয়তো সবাই জানে। আমার কথা, আপনার জন্যই তো এই 25,752 জনের চাকরি গেছে, আর আপনার জন্যও ফের ওই যে 22,53,000 2016 সালে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারেনি, তারা বঞ্চিত। পদ্ধতিতে রিলিফ দিতে গিয়ে কোনো বৈজ্ঞানিক পদ্ধতির রিলিফ নয়, সুষ্ঠু পদ্ধতির নয়, অপব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি দিয়েছে বলে আজকের অপব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট। এই যা বলেছে, আমি টেকনিক্যাল দিকটা জানি বলে বলছি, কোনো দিনের জন্যে 31শে ডিসেম্বরের মধ্যে ওই পদ্ধতিতে নিয়োগ অসম্ভব। আমি আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, নোটিফিকেশনটা হলেই কিন্তু আর ওখানে কজন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবাই চাইবে যা হয়েছে যে একটু পড়াশোনা করি, যদি এবারে পাসটা করি, না হলে তো সারাটা জীবন আমার গেল পুরো, একেবারে বেকারত্বে আমাকে ভুগতে হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠক থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে নোটিফিকেশন দিতেই হবে, যেটা 31 মের মধ্যে তিনি দিয়ে দেবেন এবং তার পাশাপাশি পরীক্ষায় বসতেবেন। তার উপরন্তু তিনি আরও একটি কথা বলেছেন যে দুটি দিকই আমি খুলে রাখছি, একদিকে রিভিউ পিটিশন আর অন্যদিকে যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট না করে তাহলে পরীক্ষার দিকে, অর্থাৎ পরীক্ষায় তো বসতে হবে চাকরিহারাদের, এটা স্পষ্ট। আর অন্যদিকে বিকাশ ভবনের বাইরে তাদের আজকে লাগাতার বলতে গেলে 22 দিন পৌঁছেছে তাদের যে ধর্ণা, সেখানে তাদের যে দাবি ছিল যে তারা পরীক্ষায় বসবেন না, সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী যে মূলত বার্তা তিনি দিয়েছেন চাকরিহারাদের উদ্দেশ্যে, কোথাও সেটা কি প্রত্যাশিত ছিল না যে এই বার্তাটাই আসতে চলেছে? একেবারেই ঠিক কথা বলেছেন, এটা প্রত্যাশিত ছিল। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ললিপপ দেখিয়েছিল, বারবার বলেছিলাম আপনাদের চ্যানেলে, সেই একই ঘটল। এবং একেবারে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু মাথা নত করতে বাধ্য হলেন। এবং রিভিউ যে একটা অপশান, সে অপশান বন্ধ, সেটা উনি জেনেই গেছেন যে রিভিউয়ের অপশানে আর কিচ্ছু হবে না, মানে আমাকে এদের পরীক্ষা মাধ্যমে এদের নিয়োগ ছাড়া আর আমার কোনো উপায় নেই, সেটা উনি বুঝে গেছেন। ওনার অ্যাডভোকেটরা সেটা বুঝিয়ে দিয়েছেন ওনাকে। সেই জন্যে একটি কথা, ওনার এতদিন সাংবাদিক সম্মেলনে যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, গতকালের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীতু বডি ল্যাঙ্গুয়েজ, যে কিছু যেন একটা উনি ভাবছেন, কিছু একটা অশনি সংকেত দেখছেন এখানে, সেই জন্য বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেরকম কিছু ছিলেন না। এবং একটা অদ্ভুত কথা, যে উনি তো নিজেই বলেন উনি অ্যাডভোকেট, সবসময় বলেন না অ্যাডভোকেট, তাহলে বলছেন সচিবকে, আচ্ছা কবে এই সুপ্রিম কোর্টের ছুটিটা কবে হয়েছে না হয়নি, তাহলে আপনি অ্যাডভোকেট, আপনি জানেন না সুপ্রিম কোর্টের ছুটি? এগুলো সব ওখানে একটা ওভার অ্যাক্টিং করছেন আর কি। পুরো সাংবাদিক বৈঠকটা পুরোপুরিভাবে একেবারে মানে ছাত্র যারা চাকরিহারা তাদের তথা নতুন যারা পরীক্ষা দেবে তাদেরকে কিছু ভালো মেসেজ উনি দিতে চেয়েছিলেন, কিন্তু সেই মেসেজের মধ্যে অনেক রকম ভুলভালে ভরা, একেবারে এটা পরিষ্কার আমি বললাম, একেবারে ভুলভালে ভরা। কারণ কিভাবে উনি বলেন যে এই যে 25,752 জনের, এদের জন্যে উনি কি করছেন, যে যোগ্য যারা আছে এদের জন্যে উনি এক্সপিরিয়েন্স নাম্বার দেবেন। সারা ভারতবর্ষে তো আমার এই নিয়ে চর্চা আছে, কম্পিটিটিভ এক্সামের কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় এক্সপিরিয়েন্সের নাম্বার নেই, হেডমাস্টারের ক্ষেত্রে আছে। তাহলে আমার কথা, আপনার জন্যেই তো এই 25,752 জনের চাকরি গেছে, আর আপনার জন্যেও ফের ওই যে 22,53,000 2016 সালে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারেনি, তারা বঞ্চিত, এবং তার ভিতরে অনেক যোগ্য আজ বঞ্চিত, সেটা বোঝা গেল। তাহলে তাদেরকে কেন নাম্বার দেবেন না?
কেন ওয়ান সাইডেড গেম খেলছেন? কেন একচক্ষু বিচার করছেন? এটা তো সম্ভব নয়। তারা কি অপরাধ করেছে? আপনার জন্য তো তারা পরীক্ষা বসতে পারেনি। তাহলে এটা একেবারে মানে অবিচার, অবৈজ্ঞানিক এবং হচ্ছে গিয়ে অনৈতিক, অসাংবিধানিক কথা উনি বলেছেন। এবং এটা বলেছেন কিন্তু এটা উনি করতে পারবেন না। করলেই কিন্তু কোর্টে কেস উঠবে, একেবারে পরিষ্কার। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনোভাবে যেন এদেরকে কোনো রকমের এক্সট্রা কোনো ক্রেডিট না দেওয়া হয়। সুতরাং এটা দিচ্ছেন না, এটা নিশ্চিত থাকবেন। আচ্ছা, অন্যদিকে গতকাল আরও একটি বিষয় তিনি যেটা বলেছিলেন যে যাদেরকে ইতিমধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, যারা এই যে পরীক্ষায় তারা বুঝতে পারবেন না বা অংশগ্রহণ করতে পারবে না, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে শিক্ষা দফতরের লোক দরকার, ঘন্টা বাজানো থেকে রুম পরিষ্কারের লোক দরকার, তালা বন্ধ লোক নেই এই ঘটনার ফলে। সেই রকম যেমন অ্যাডিশনাল গ্রুপ সি ডি নিচ্ছে, তেমন তারা শিক্ষা দফতরে আবেদন করতে পারে। তাছাড়া আমরা 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, মানে যারা দুর্নীতি করলো তাদের জন্য ডিপার্টমেন্ট অপশন থাকবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। মানে এটা ছাড়া তো ওনার উপায় নেই। তাদেরকে প্রথম থেকে জামাই আদর করে রেখেছেন। কারণ ওদেরকে যদি কোনোভাবেই পয়সা ফেরত দিতে হয়, ওরা যদি চাকরি না পায় ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগে 26-এ, তাহলে কিন্তু ওরা সব নামগুলো বলে দেবে। আর সেই নামের মাথাটাই কিন্তু ওনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, হয়তো বা সবাই জানে যে। সুতরাং সেই জন্য ওদের জামাই আদর করছে। আরেকটা কথা আপনি দেখুন তো, কেমন সাংবাদিক বৈঠক করছে প্রশাসনিক প্রধান, তিনি মুখ্যমন্ত্রী, তাকে সম্মান করতে হয়, কিন্তু তিনি কেমন কথা বললেন। শিক্ষা দপ্তরে ঘন্টা মারে কেউ কোনোদিন দেখেছেন শিক্ষা দপ্তরে ঘন্টা মারছে? নেই তো। এবারে শিক্ষা দপ্তরে বিকাশ ভবনের 14টা দপ্তর আছে, সেখানে কটা গ্রুপ ডি আর গ্রুপ সি লাগবে বলুন তো? তাহলে এই যে প্রায় মানে গ্রুপ ডি গ্রুপ সি প্রায় অধিকাংশই তারা তো টেন্টেড হয়ে গেছে। তাদের জন্য কি আগে থাকতে একটা অপব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি দেবে? আরেকটা কথা, 2016-র পর থেকে গ্রুপ সিডির কোনো পরীক্ষা নেননি, মানে শিক্ষা দপ্তরে বা এই স্কুলের ক্ষেত্রে। তাহলে এতদিন পরে এই সিটগুলো কোথায় ছিল? তাহলে কি ওদেরকে যে কোনো প্রকারে সন্তুষ্ট করার জন্য এই কথাটা বলা? এবং ওদেরও দেখা যাচ্ছে পুরোপুরিভাবে যা বলছে আইওয়াস ললিপপ দেখাচ্ছে। ওদের কিন্তু কোনোভাবেই ওরা ওইভাবে চাকরি পেতে পারে না। সবাইকে নিয়োগ প্রক্রিয়ায় বসাবে, তারপরে ওরা করবে। কারণ এই পরীক্ষায় যেহেতু ওরা বসতে পারবে না, সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা ওখানে বলেছেন। যাক, কিছু সময়ের জন্য অন্তত তো তাদের রিলিফ দেওয়া। কিন্তু রিলিফ যে পদ্ধতিতে রিলিফ দিতে গিয়ে আজকের এই পশ্চিমবঙ্গের এই চাকরি বাতিল হলো, যে পদ্ধতিতে রিলিফ দিতে গিয়ে, কোনো বৈজ্ঞানিক পদ্ধতির রিলিফ নয়, সুষ্ঠু পদ্ধতিতে রিলিফ নয়, অপব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি দিয়েছে বলে আজকের অপব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট। আচ্ছা, তাহলে একদিকে যেমন টেন্টেড নন টেন্টেড আমরা এখানে একটা পদক্ষেপের কথা বলা হচ্ছে, যারা স্পেসিফিক টেন্টেড নয়, মানে ইতিমধ্যে আমরা জানি যে আজকে কালীঘাটের অদূরে তারাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন যে তাদের ঠিক চাকরিটা কোন জায়গায় এসে রয়েছে না, তারা স্কুলে যেতে পারছেন, তারা তো কিছু করতে পারছে না, তাদের ভবিষ্যৎটা ঠিক কোথায়? দেখুন, এটা পাঠক বন্ধুদের বলা উচিত যে তারা টেন্টেড নয় তো, কিন্তু তারা তবুও টেন্টেড হয়েছে। স্কুল সার্ভিস কমিশন রিভিউয়ে যেটা বলতে চেয়েছেন সেটা কি, যে 11-12-র 2টি কাউন্সিলিং ঠিক, 9-10-এর 3টি কাউন্সিলিং ঠিক। তারপরে কারণ কি, এইটা 1 বছর প্যানেল যে থাকে তার মধ্যেই কাউন্সিলিং হচ্ছে। এরা অনেকে আছে তারপরে 4, 5, 6, 7 যখন যা পেরেছে তখনই নিয়েছে। এরা কিন্তু এর পরের এই কাউন্সিলের মধ্যে আছে, তার ফলে এরা ওখানে স্কুলে এদের নামটা যায়নি। আর সেই জন্যই এরা বলছে এরা টেন্টেড নয়, কিন্তু পরের প্যানেল এরা ছিল পিছনের দিকে। যেহেতু 1 বছরে প্যানেল বাতিল হয়, তাই না, 1 বছরের পরে যে কাউন্সিলিংগুলো হয়েছে তারাই হচ্ছে কি এদের অনেকেই। আর সেই জন্যেই এরা ওখানে গেছে। কিন্তু কোনো তো উপায় নেই, পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই এই চাকরিহারাদের, পরিষ্কার করে বললাম। কারণ চাকরি কেউ ওদেরকে ফিরিয়ে দিতে পারবে না। কি মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী, ওরা বলছে দিল্লি যাবে, এমপিদের কাছে যাবে, এমএলএদের, কেউ কিছু করতে পারবে না যতক্ষণ না কোর্ট এটা কিছু করবে। কিন্তু সেদিন শেষ, 2 মাস এখন কোর্ট বন্ধ, রিভিউয়ের কোনো প্রশ্নই ওঠে না এবং রিভিউ করবেন না।
রিভিউয়ের অবস্থা খারাপ বলে গতকাল ওই করলো। এতদিন ধরে আমার কথা, এতদিন ধরে কি করছিলেন তাহলে? 3 তারিখে রেজাল্ট, আবার 17 তারিখে ফের 3 তারিখে রেজাল্ট, মানে সুপ্রিম কোর্টে রায় বার হয়ে গেল, আবার 17 তারিখে ফের আবার বললো স্কুল অবস্থা খারাপ, তাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত নিয়ে চলে আসলো। তাহলে তখন রিভিউ করলেন না কেন? তারা কি জানতেন আগে থেকে যে রিভিউতে এই হ্যাঁ, একেবারেই। কারণ অভিষেক মনু সিংহা তিনি গুজরাটে দাঁড়িয়ে তিনি পরিষ্কার করে বলেছিলেন একটা কংগ্রেসী সভা, সেখানে পরিষ্কার তিনি বলেছিলেন রাহুল গান্ধীর পোস্টের উত্তরে যে কোনোভাবেই এই রিভিউ থেকে সুফল পাওয়া যাবে না, বলে যেটা আমি চিফ মিনিস্টারকে জানিয়েছি। কোট আনকোট এই কথাটা আমাদের কাছে এসেছে, যে সুতরাং উনি জানেন যে রিভিউয়ে কোনো কিছু হবে না। কিন্তু এই কদিনে প্ল্যান এ বি সি ডি চিন্তা করছিল কোনটা হয় আর কি, কোনোটা খেললো না শেষ পর্যন্ত। তার মানে নেতাজি ইন্ডোরে যা বলেছিলেন সেটা হচ্ছে একেবারে অসত্য কথা, সাজানো কথা, একেবারে পরিষ্কার। তাহলে এদের তো কিছু করতে পারলেন না। এদের সেই পরীক্ষার মাধ্যমে যোগ্যতার এদের পরিচয় দিয়ে প্রমাণ করে তবে কিন্তু এদের আবার স্কুলে ফিরতে হবে, না হলে আর স্কুলে ফিরতে পারবে না। তিনি বলছেন যে ইতিমধ্যে 11,000 অ্যাডিশনাল ভ্যাকান্সি তৈরি করেছে নবম দশমের জন্য, এবং গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য অতিরিক্ত ভ্যাকান্সি তৈরি করা হয়েছে। এইটা আমার, এই যে কথাটা আমার ঘোর অবজেকশন। কারণ এই নিয়ে আমার অনেক দিনের ঘাটাঘাটি, বামফ্রন্টের সময় থেকে এই ডিপার্টমেন্টে আমার যাতায়াত। এটা একেবারে অ্যাডিশনাল পোস্ট, মানে আপনি তো সবসময় বলেন আমার কাছে 10 লাখ আছে, তাই না? স্কুলের চাকরি 5 লাখ আছে, 3 লাখ আছে। অ্যাডিশনাল পদ মানে 2018 পদ থেকে যারা স্কুলে যারা রিটায়ার হয়েছেন সেই পদগুলো সব শূন্য। হ্যাঁ, প্রায় 22,000 স্কুল আছে সারা পশ্চিমবঙ্গে। তাহলে 22,000 স্কুলে কত শূন্য পদ হয় আপনার জানা স্বাভাবিক। সেই বামফ্রন্টের সময় প্রতি বছর সবচেয়ে কম হলে 10,000 হতো, আর গড় ধরলে দেখা যাচ্ছে 16,000 গড়। তাহলে উনি এটা তৈরি করেছেন, মানে এটা তো অলরেডি বিন ক্রিয়েটেড ইন স্কুলস। সমস্ত স্কুল এটা অলরেডি তৈরি হয়ে আছে। এটা কি উনি কি নিজের ওনার ইচ্ছা মতো উনি ক্রিয়েট করবেন নাকি? যা বললেন আর যারা অনেকে শুনলেন, কিন্তু যারা আমরা টেকনিক্যাল দিকটা জানি তারা আমরা পরিষ্কার বুঝে গেছি এটা পুরো উনি বানিয়ে বলেছেন। এই সিট অলরেডি ওখানে আছে। 2016 পর থেকে তো স্কুলে নিয়োগ হয়নি, তাহলে সেই শূন্যপদগুলো কি হবে? প্রতি বছর যে শূন্যপদ হয় অন্ততপক্ষে তো 2 লাখ শূন্যপদ হওয়ার কথা। সেসব বেমালুন ভুলে গেছে। যা একটা নেওয়ার দরকার নেবে নিউ কামারদের জন্যে 20,000, মানে ওদের জন্য 24,203 যারা চাকরিহারা তাদের এটা সিট। আর নিউ কামারদের জন্যে যারা 2016 পরে পরীক্ষা দিতে পারেনি, অনেকে পাঠক বন্ধুরা এটা বুঝতে পারছিলেন না তাই বললাম, মোট 40,203। আর এই 20,000টা হচ্ছে যারা 2016 পর থেকে আজও পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি। ধরুন 2019-এ যারা বিএড করেছে, 2020-তে যারা বিএড করে তারা পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্যই 20,000 মোট। এই যে শূন্যপদ বলছেন এটা কিন্তু এদের জন্যে, এটা কিন্তু ওই চাকরিহারাদের জন্য নয়। কিন্তু যেভাবে বক্তব্য রাখা হচ্ছে সেখানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে যারা চাকরিহারা তাদের উদ্দেশ্য করা হচ্ছে। কারণ এই যে আপনি বিষয়টিকে ভেঙে বলছেন, এটা কিন্তু অনেকের কাছে এখনো ঘোলা হয়ে রয়েছে বিষয়টি, যে তাদের শূন্যপদ 24,000, অ্যাকচুয়ালি 24,203টে। কীভাবে কোন জাদুমন্ত্রে সেটা 25,753 হয়েছিল। এবার কোন জাদুমন্ত্রে আমরা জানি না, হঠাৎ দেখলাম সেই একই সংখ্যাটা মাননীয় মুখ্যমন্ত্রীর এবার শুভ বুদ্ধির উদয় হয়েছে। তিনি বলেছেন না এটাই অরিজিনালি শূন্যপদ, 2016-তে যেটা শূন্যপদ ছিল ওটাই। শুধু এটা চাকরিহারাদের জন্য রেডি, একেবারে রেডি। আর এই 44,000 যেটা বললো, এবার বোঝাতে পারলাম যে 44,000 হচ্ছে কে যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্যে এই 20,000। কোথাও মুখ্যমন্ত্রীর গতকালের বৈঠকের পরে চাকরিহারাদের কাছে কিন্তু এখনো একগুচ্ছ প্রশ্ন রয়ে গেছে তাদের, মানে যে প্রশ্নের জবাবগুলো এখনো পর্যন্ত তারা পায়নি, এবং এখনো পর্যন্ত বিকাশ ভবনের বাইরেই কিন্তু তারা ধর্মরত হয়ে রয়েছে। দেখুন, তাদেরকে একটা কথা কি জানেন তো, এটা তো শিক্ষা দপ্তরের করা উচিত ছিল, মানে চেয়ারম্যানের করা উচিত ছিল। তিনি অনেক কিছু জানেন, তাহলে তিনি এগুলো বলতে পারতেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তো দেখে দেখে বলেছেন সব। ওনাকে যদি বলা যায় যে কত নম্বরের পরীক্ষা হবে উনি কিন্তু বলতে পারবেন না। আসলে ওনার একটা ভালো হ্যাবিট বা ব্যাড হ্যাবিট হতে পারে, এটা সবসময় ভালো কাজে ক্রেডিট নেন। এটা করা উচিত ছিল শিক্ষা দপ্তরের। উনি কি বলেন শিক্ষা দপ্তর অটোনমাস, তাহলে আপনি বলছেন কেন?
এই একই প্রশ্ন আজকে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি এরকম এই একই ধরনের একটি প্রশ্ন করেছেন যে মুখ্যমন্ত্রী কেন বলছেন। একেবারেই ক্রেডিট নেবেন না, ক্রেডিট গোজ টু মমতা ব্যানার্জি, ক্রেডিট নেবেন, কিন্তু যে কাজে যেটাতে আপনার দুর্নাম বদনাম হওয়ার ব্যাপার সেটাতে কিন্তু ক্রেডিট নেবেন না। তাহলে এটা সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যান বললে উচিত ছিল এবং আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেবে না বলেছেন, কারণ উনি তো ওই বিষয়ে সম্যক জ্ঞান নেই ওনার, যা বলেছেন তাই। এবং আমি আপনার বলছি যে এই তারিখে ফর্ম ফিল আপ, এই তারিখে ফর্ম ফিল আপ, ঠিক আছে, এই যা বলেছে আমি টেকনিক্যাল দিকটা জানি বলে বলছি, কোনো দিনের জন্যে 31শে ডিসেম্বরের মধ্যে ওই পদ্ধতিতে নিয়োগ অসম্ভব। আমি আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি অসম্ভব ব্যাপার। মানে লিখিত পরীক্ষা নিয়ে তারপরে তার ইন্টারভিউ নিয়ে তারপরে কাউন্সেলিং করে, কাউন্সিলিং এর সময় কিন্তু 20 নভেম্বর দিয়ে দিয়েছেন, 15ই নভেম্বর যেটা বলা হচ্ছে প্যানেল, অন্যদিকে 20 নভেম্বর কাউন্সিলিং। দেখুন পাঠক বন্ধুদের জানাই, তারা অনেকে হয়তো জানেন না যে কাউন্সেলিং 44টা সাবজেক্ট আছে, মানে স্কুল সার্ভিস কমিশনে, আর গ্রুপ সি আর গ্রুপ ডি আছে। তাহলে তাদের কাউন্সেলিং অন্ততপক্ষে 2 মাস লাগবে, 1.5 মাস লাগবে। তাহলে 20 নভেম্বর থেকে এদিকে 10 দিন আর ওদিকে তারপরে কাউন্সেলিং করে তাদের স্কুলে পড়া, পুরো প্রক্রিয়া কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। কীভাবে সম্ভব? ফানি একেবারে, পুরো মানে মজা নিয়ে এই সব ঘটনাগুলো উনি বলছেন। কারণ টেকনিক্যাল দিক যারা জানে তারা পরিষ্কার বলতে পারে কোনো দিনের জন্যে কাউন্সেলিং অনেক কষ্টের ব্যাপার। কাউন্সেলিং মানে অনেকক্ষণ সময় লাগে কাউন্সেলিং। অনেক স্কুল আছে যে ফার্স্ট রোজে তাকে বলে আপনি কোন স্কুল নেবেন, সে বলবে এই স্কুল নিলাম, তারা লিখে দিয়ে দিল, হয়ে গেল। অনেক এত 44টা সাবজেক্ট, মোট 9, 10, 11, 12 মিলে, আর গ্রুপ সিডি আছে। তাহলে কোনো দিনের জন্য এটা সম্ভব নয়। এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু একটা ভালো লাগে ওনার, যেটা যে এতদিন পরে ওনার শুভবুদ্ধি হয়েছেন যে যারা বঞ্চিত এতদিন ধরে পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য অন্তত 20,000 শূন্যপত্র তৈরি করেছেন, এটাই। তাহলে এর পরবর্তীতে যারা এখনো পর্যন্ত চাকরি মানে মূলত যে পরীক্ষায় বসবে না বলে তাদের যে দাবি রয়েছে, সেই দাবির কি হবে? কারণ এখনো পর্যন্ত আমরা দেখছি বারংবার মানে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বা তাদের বৈঠক, ক্ষেত্রে তারা কিন্তু ঠিক একই কথা বারবার তুলে ধরছেন, কিন্তু অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার কথায় স্পষ্ট যে 2টি পদ খুলে রেখেছেন, একদিকে রিভিউ আর অন্যদিকে সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী 31শে মূলত মের মধ্যে তাদের নোটিফিকেশন জারি করতেই হবে এবং পরীক্ষাতেও বসতেই হবে। দেখুন, ভারতীয় সংবিধান যারা মানে প্রত্যেকটা নাগরিক, তাদের উচিত কিন্তু সুপ্রিম কোর্টকে মান্যতা দেবে, এটা একেবারে পারে। সুতরাং এই শিক্ষক মশাই এনারা মাস্টার মশাই এবং দিদিমণি এনাদের অন্তত সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দেওয়া উচিত। ভুল করেছে এরা, কিন্তু সুপ্রিম কোর্ট তো কোনো ভুল করেননি। তিনি যা দেখেছেন রেকর্ড দেখে তারা রায় দিয়েছেন। সুতরাং আমরা এই সুপ্রিম কোর্টের রায় মানব না, এটা কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে সংবিধান অমান্য করছে, এটা একেবারে ঠিক। যে কোনো উপায় নেই, আস্তে আস্তে আপনি দেখবেন নোটিফিকেশনটা হলে না, আপনি ওখানে গিয়ে দেখুন ভিড় কমে গেছে। নোটিফিকেশনটা হলেই কিন্তু আর ওখানে কজন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবাই চাইবে যা হয়েছে একটু পড়াশোনা করি, যদি এবারে পাসটা করি, না হলে তো সারাটা জীবন আমার গেল পুরো, একেবারে বেকারত্বে আমাকে ভুগতে হবে। কোথাও যে মানে যারা প্রকৃতভাবে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, চাকরি হারারা যারা আন্দোলনে রয়েছে এতদিন ধরে, তাদের কাছে একটা মানে দ্বিধায় পড়ে গেল না তারা? একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে তাদের শিক্ষক সত্তার উপরেই প্রশ্ন উঠবে, আবার অন্যদিকে তারা যারা প্রকৃতভাবে স্বচ্ছভাবে তারা চাকরি পেয়েছে তাদেরও একটা দুঃখের বিষয় যে আমরা চাকরি পেয়ে আবারও আমাদের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে। এখন এজন্যে তো দায়ী এই সরকার, শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী। দায়ী তো অবশ্যই, উনি তো বলতে পারেন আমি সব জানি না, শিক্ষা দপ্তরকে পাঠাও, কিন্তু উনি সব দায়ভার নিয়েছেন। তাহলে সেই দায়িত্ব ওনাকে, উনি নৈতিক দায় ওনাকে নিতে হবে। এই যে ছেলেমেয়েরা আজকের শিক্ষক শিক্ষিকারা তারা পথে ঘাটে ঘুরছে, লাঠি খাচ্ছে, তাদের নামে কেসকাম হয়ে গেছে ইত্যাদি, তাহলে এর জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী। কিন্তু এই শিক্ষক মশাই, মাস্টারমশাই, দিদিমণিদের কোনো উপায় নেই, পরীক্ষায় বসা ছাড়া কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী কেউ কিছু করতে পারবে না, এবং আমরা কোনো দিন করিনি, সেটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে কিন্তু খুব হাস্যস্কর হবে। সুতরাং তারা বলছে দেবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু শিক্ষক সত্তার উপরে কিন্তু প্রশ্ন বারবার উঠছে এবং এটা উঠবে যে কেন তোমরা শিক্ষক হয়ে সুপ্রিম কোর্টের অর্ডার মানছো না। ভুল করেছে রাজ্য, ভুল করেননি মাননীয় প্রধান, এবং যদি ভুল করতেন তাহলে এই যে মিস্টার সঞ্জয় কুমার গত বুধবার আর শুক্রবার দুটো পরপর রায় খারিজ করতো না, একটা একদম টেন্টেডদের, একটা হাফ টেন্টেডদের, এদের কিন্তু কোনো দিনে রায় খারিজ করতেন না। তিনি পরিষ্কার বলেছেন যে রায় দিয়েছেন ওই রায় কোনো হস্তক্ষেপ করব না, এবং রিভিউ ঠিক একই হবে, সেটা বুঝে গেছেন। সেই জন্যে এইটা বলা, সাংবাদিক সম্মেলন করে শিরে সংক্রান্তি আর কদিন বাদ আছে এই জন্যে দিয়ে দিলেন আর কি, যে যাতে ওরা আবার উঠে যায় আর কি। কিন্তু আপনি দেখবেন সবাই চাইবে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কপালটা ঠিক রাখার জন্য সবাই চাইবে যা উঠে যাই। মানে আপনি বলতে চাইছেন যে আগামী দিনে এটা হতে চলেছে, কিন্তু কোনো উপায় নেই, দেখবেন এটা হবেই। কারণ ওই জায়গা তারা আর আন্দোলন করতে পারছে না, তারা যে আন্দোলনের একটা ভিতরের আন্দোলনকে সেখানে কেউ যায় না, যাবে না, তাহলে তারা কিভাবে সে আন্দোলন চালিয়ে যাবে, এবং সর্বাধিক 200 জন। সুতরাং কারা থাকবে এখন বলুন তো? সবারও তো চিন্তা, তাদের বাবা মা বলবে দেখ রুজি রোজগার কী করবি, চলায় বাড়িতে এসে পড়াশোনা করে, এটা স্বাভাবিক। আমি অন্তত মনে করি এটা কিন্তু হবে, আপনি দেখবেন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।